প্রিয় দর্শক, আমার ম্যানেজমেন্ট এক্সিলেন্স বা ব্যবস্থাপনা শ্রেষ্ঠত্ব আলোচনা সিরিজে আপনাকে স্বাগতম। আমি যে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করি, কিছু তাত্ত্বিক আলোচনার সাথে আমার দীর্ঘ প্রায় 2 দশকের ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান, অভিজ্ঞতা, যা বিভিন্ন দেশ, বিভিন্ন কনটেক্সট থেকে লব্ধ করেছি, সেগুলো শেয়ার করে থাকি। আজকে আমার আলোচনার বিষয় কনফ্লিক্ট রেজুলেশন বা দ্বন্দ্ব সমাধান। একটি ব্যবস্থাপনায় একটি প্রতিষ্ঠানের প্রধান বা একটি ডিপার্টমেন্ট বা ইউনিটের একজন ম্যানেজার, তার অন্যতম একটি যোগ্যতা থাকতে হয় কনফ্লিক্ট রেজুলেশন। অনেকগুলো যোগ্যতাই বা গুণাবলী তাকে থাকতে হয়। তো একজন ম্যানেজারের অনেকগুলো গুণের মধ্যে একটি অন্যতম গুণ হলো নেতৃত্ব প্রদান করা। সেই নেতৃত্ব প্রদান করতে গিয়ে তাকে প্রতিনিয়তই কনফ্লিক্ট রেজুলেশন করতে হয় বা দ্বন্দ্ব সমাধান করতে হয়। প্রকৃত অর্থে আমরা কনফ্লিক্ট বা দ্বন্দ্ব বলতে কি বুঝি? সাধারণত কোনো বিষয়ে বা মতের সাথে কারো সংঘাত হলে, কোনো ব্যক্তি বা কোনো পক্ষের সাথে সংঘাত হলে তাকে দ্বন্দ্ব বলে বা কনফ্লিক্ট বলে। এই দ্বন্দ্ব ধরেন না, পরিবারের সদস্যদের মধ্যে হতে পারে, আপনার চাকুরির ক্ষেত্রে সহকর্মীদের মাঝে হতে পারে, বা একজন ব্যবস্থাপক অন্য ব্যবস্থাপকের বা বিভিন্ন সহকর্মী, বিভিন্ন লেভেলের সহকর্মীদের সাথে হতে পারে ব্যবসায়িক অংশীদারদের সাথে বা ব্যবসায়িক বিভিন্ন মহলের সাথে, হতে পারে রাজনৈতিক দ্বন্দ্ব। মানে একের সাথে অপরের মত পার্থক্যর বা স্বার্থের সংঘাত দেখা দিলে যে দ্বন্দ্ব তৈরি হয়, মত পার্থক্য সংঘাত তৈরি হয়, সেটাকেই দ্বন্দ্ব বা কনফ্লিক্ট বলি আমরা সাধারণত। আজকে আমরা আলোচনা করব একটি প্রতিষ্ঠানের বা আমরা যারা চাকুরি করি, চাকুরির ক্ষেত্রে একটি ব্যবস্থাপনায় একটি বিভাগের প্রধান বা একটি ইউনিটের প্রধান বা একটি দায়িত্বের প্রধান, যেখানে একজন ব্যবস্থাপককে একটা টিম ম্যানেজ করতে হয়, অনেকগুলো সহকর্মীকে ব্যবস্থাপনা করতে হয়। এখানে কনফ্লিক্ট রেজুলেশন বা দ্বন্দ্ব সমাধান নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা নিশ্চয়ই বুঝতে পারি যে একটি কলহ, বা আপনি একটু ভেবে দেখবেন, একটু কলহ বা দ্বন্দ্ব এর পরিসীমা কত দূরে যেতে পারে। একটু ভেবে দেখবেন, আপনার কি কারোর সাথে দ্বন্দ্ব আছে? হতে পারে বন্ধু বান্ধব, সহকর্মী, পরিবারের কেউ, বা চাকুরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে। এই দ্বন্দ্ব কি আপনাকে ভালো কিছু এনে দেয় বা কোনো ভালো ফলাফল এনে দিতে পারে? যে কোনো দ্বন্দ্ব, চলমান দ্বন্দ্ব, আপনি একটু যদি ভেবে দেখেন, একটু বা যে কোনো একটা পর্যায়ের দ্বন্দ্বর জন্য আপনাকে কত শ্রম, মেধা, সময়, অর্থ ব্যয় করতে হয় শুধু একটু দ্বন্দ্বর জন্য। এই দ্বন্দ্বটুকু যদি আপনার না থাকে, বা আপনার প্রতিষ্ঠানে বা আপনার সহকর্মীদের ভিতরে না থাকে, তাহলে আপনার প্রতিষ্ঠান অনেক এগিয়ে যেতে পারে। কারণ কোথাও একটু দ্বন্দ্ব বা কনফ্লিক্ট থাকলে একটা প্রতিষ্ঠানে, ওই প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে দক্ষতা হ্রাস পায়। আর দক্ষতা বৃদ্ধি করার জন্যই, অর্থাৎ কাজের মান, কাজের সংখ্যা, গুণাবলী বৃদ্ধি করার জন্য এই কনফ্লিক্ট রেজুলেশনটা কাজ করে। নতুবা একটা প্রতিষ্ঠানের এক সেট অফ সহকর্মী দ্বারা যে পরিমাণ বা যে গুণগত মানসম্পন্ন আউটপুট আসা দরকার, সেটা আসে না। প্রশ্নটা হলো, একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি
বা ব্যবস্থাপক হিসাবে আপনি কি কোনো দ্বন্দ্ব বা আপনার ডিপার্টমেন্টে কোনো দ্বন্দ্ব নিয়ে চলতে চান, নাকি আপনার ডিপার্টমেন্টের দ্বন্দ্বগুলোকে সমাধান করতে চান আপনার পারফরমেন্স বা আপনার ডিপার্টমেন্টের পারফরমেন্স বৃদ্ধির জন্য, দক্ষতা বৃদ্ধির জন্য? স্বাভাবিক, যে কোনো দায়িত্ববান ব্যক্তি বা দায়িত্বপূর্ণ ব্যক্তি বা তার দায়িত্ব হিসাবে আপনি চাইবেন দ্বন্দ্ব সমাধান করতে বা কনফ্লিক্ট রেজলিউশন করতে, যেটা আপনার উপরে ন্যস্ত একটি দায়িত্ব, অর্পিত দায়িত্ব। আবার বলছি, একজন ব্যবস্থাপকের জন্য অনেকগুলো গুণাবলীর মধ্যে দ্বন্দ্ব সমাধান বা কনফ্লিক্ট রেজলিউশন একটা অন্যতম গুণ। দ্বন্দ্ব সমাধানের জন্য অনেক থিওরি কাজ করে বা অনেক লেখাপড়া আছে এই দ্বন্দ্ব সমাধান নিয়ে। আমি আজকে একটি মডেলের কথা আলাপ করব সংক্ষেপে। এটাকে বলা হয় 6A মডেল। মানে এটার 6টা ধাপ আছে। 6টা ধাপে প্রত্যেকটা ধাপ এ দিয়ে, ক্যাপিটাল লেটার এ দিয়ে শুরু, তাই এটাকে 6A মডেল বলা হয়। প্রথম এ হলো অ্যাকসেপ্ট, অর্থাৎ গ্রহণ করা। একজন ব্যবস্থাপক হিসেবে আপনি যদি দেখেন আপনার প্রতিষ্ঠানে বা আপনার দায়িত্বের যে সহকর্মীরা আছে বা যে কোনো পর্যায়ে বা যে কোনো নীতির পলিসির সাথে কোনো দ্বন্দ্ব আছে, আপনাকে সেটা রেকগনাইজ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। আপনি ইগনোর করলে হবে না। আপনাকে যদি না ওটা দ্বন্দ্ব নয়, না এরকম করা যাবে না, আপনাকে প্রথমে ওটা গ্রহণ করতে হবে। হ্যাঁ, এটা সামান্য হলেও বা যে কোনো লেভেল হোক একটা দ্বন্দ্ব আছে, আপনাকে প্রথমে গ্রহণ করতে হবে আপনাকে নিজের ভিতরে। তারপরে আপনি যাবেন এটাকে অ্যানালাইসিস করবেন। দ্বিতীয় অ্যানালাইসিস, আপনাকে বিশ্লেষণ করতে হবে কেন, কি, কোথা থেকে, কিভাবে হচ্ছে। যদি কোনো ইন্টারনাল কনফ্লিক্ট হয় অ্যামং দ্য পিপল, তাহলে আপনাকে ওই পক্ষসমূহের সাথে বসতে হবে। সিঙ্গেলি বসা যায়, একসাথে বসা যায়, বিশ্লেষণ করতে হবে বিষয়টা কি, কি হচ্ছে, কেন, কোথায়, কিভাবে এটা প্রতিষ্ঠানকে হার্ম করতেছে, আর এটার উদ্দেশ্য বিধি কি, সম্পূর্ণ আপনাকে অ্যানালাইসিস করতে হবে। যখন এটা আপনি পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইসিস করবেন, সহকর্মীদের তৃতীয় পর্যায়ে অ্যাকনলেজমেন্ট নিতে হবে যে হ্যাঁ এটা ঘটেছে, আইদার এটা আপনি এটার কারণ, অথবা কেউ প্রমাণিত হবে যে হ্যাঁ উনি সেটা করেননি, যে কোনো একটা প্রমাণিত হবে, কিন্তু সেটাকে অ্যাকনলেজ করতে হবে, স্বীকার করতে হবে যে হ্যাঁ সরি বা এটা হয়েছে। অ্যানালাইসিসের পরে যখন এটা হলো, চতুর্থ ধাপটা খুবই ক্রিটিক্যাল এবং এটা একজন ম্যানেজারকে খুব নিপুণতার সাথে পালন করতে হয়। যে পক্ষ সমূহ বা পক্ষ এটার সাথে জড়িত, এক বা একাধিক পক্ষ, আইদার তাদেরকে অ্যাপোলজি করতে হবে অ্যাকর্ডিং টু দ্য অ্যাকনলেজমেন্ট, যেটা স্বীকারোক্তি ছিল বিশ্লেষণের পরে, সেই অনুপাতে তাদেরকে দুঃখ প্রকাশ করতে হবে। সে বুঝবে, মেনে নেবে, অনুভব করবে যে না এটা ঠিক হয়নি বা এটা উচিত হয়নি করা, বা এটা আমার ভাবা উচিত হয়নি, এটা এইভাবে আমাকে চিন্তা করা উচিত হয়নি, অর্থাৎ দুঃখ প্রকাশ করা। অথবা কোনো পক্ষ যে আসলেই এটার সাথে জড়িত না, সে প্রমাণীকরণ করবে, অথেন্টিকেশন, যে না এটা আমার দ্বারা সংগঠিত হয়নি, কিন্তু যার দ্বারা হয়েছে তিনি অ্যাপোলজি করতে হবে। এটা কনফ্লিক্ট রেজুলেশনে এই পর্যায়ে মানে অনুভব যদি একজন পক্ষ, একজন সহকর্মী যদি না করে, তবে রিয়েলি কনফ্লিক্ট রেজুলেশন সম্ভব হয় না। এর পরবর্তী ধাপ হলো অ্যাসিউরেন্স। যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ দ্বারা উক্ত ঘটনা বা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল বা দ্বন্দ্ব চলমান ছিল, তাদেরকে অ্যাসিউর করতে হবে এই ধরনের কর্মকাণ্ড থেকে তারা ভবিষ্যতে বিরত থাকবে, এই ধরনের ভুল আর ভবিষ্যতে ওনারা করবেন না। লাস্ট 6 নম্বরে অ্যাক্ট অ্যাকর্ডিংলি, অর্থাৎ এটাকে শিক্ষা গ্রহণ করে বাস্তবায়ন করা, ওই অনুসারে তাকে কাজ করতে হবে। অর্থাৎ যে বিষয়গুলো হয়েছে, যার কারণে এই কনফ্লিক্টটা হয়েছে,
ওইগুলো আর যে করবে না সেটা তাকে কাজে প্রমাণ করে নিয়ে আসতে হবে, ওই অনুসারে তাকে কাজ করতে হবে। এটা সে ম্যানেজারের মনিটরিং এ থাকবে একটা সার্টেন টাইম পর্যন্ত, যে হ্যাঁ উনি বা তিনি সেই কাজগুলো আর করছেন বা করছেন না, এটা অবজারভেশন থাকবে ম্যানেজারের। থাকলে আবার ফিডব্যাক, যে না এখনো আপনি শুধরে যাননি, বা এখনো আপনার দ্বারা এই ধরনের কথাবার্তা বা এই ধরনের কাজ হয়। একটি প্রতিষ্ঠানে ৫ জন, ১০ জন, ৫০ জন, ৫,০০০ জন কাজ করে। তার অন্যতম উদ্দেশ্য হলো ওই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া। এর আমার ব্যক্তিগত উদ্দেশ্য বা একজন প্রতিষ্ঠানের কর্মচারীর উদ্দেশ্য থাকে বেতন পাওয়া, অবশ্যই। ওই প্রতিষ্ঠান থেকে কাজ শেখা, ওই কাজ শিখে নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়া। কোনো দ্বন্দ্ব করা তো ওই প্রতিষ্ঠানের জন্য কোনো সহকর্মী বা কোনো কর্মচারী বা কারো কাজ নয়। এইটা আপনাকে বুঝিয়ে তুলতে হবে। এনিওয়ে, তো দ্বন্দ্ব সমাধান একজন ব্যবস্থাপকের জন্য একটি অন্যতম গুণ। দ্বন্দ্ব প্রতিনিয়ত কম বেশি চলবেই। একজন চৌকস ব্যবস্থাপকের একটি অন্যতম গুণ হলো দ্বন্দ্ব সমাধান করা। আপনারা এই প্রসেসটা ফলো করে দেখতে পারেন, 6A মডেল। এটা অপারেশন ম্যানেজমেন্টে, যেখানে রেগুলারলি ম্যানেজারের সাথে সহকর্মীদের কাজের বিন্যাস থাকে, প্রতিনিয়ত যোগাযোগ, সেখানে এই মডেলটা খুবই ভালো কাজ করতে পারে। আর একটি প্রতিষ্ঠানের বা একটি বিভাগের বা দায়িত্বের জায়গায় দ্বন্দ্ব সমাধান নিয়ে কাজ করলে ওই প্রতিষ্ঠানের উৎকর্ষতা বাড়বে। আর উৎকর্ষতা বা দক্ষতা বৃদ্ধির জন্য দ্বন্দ্ব সমাধান অত্যন্ত জরুরি একজন ব্যবস্থাপকের জন্য। আশা করি ভালো লাগবে। আমার পরবর্তী আলোচনা শোনার জন্য স্বাগতম, আহ্বান থাকলো।